সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, পৃষ্ঠা 103, মার্কস 3। প্রশ্ন 1, কারণের প্রাথমিক ধারণাটি কি? উত্তর, কারণের প্রাথমিক ধারণা আরোহ অনুমান আলোচনার ক্ষেত্রে কারণের আলোচনাটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহই নেই। কারণ আরোহ যুক্তির উদ্দেশ্যই হলো একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা। সিদ্ধান্তে যে সামান্য সংশ্লেষক বচনটি প্রতিষ্ঠা করা হয় তা কতকগুলি বিশেষ বিশেষ ঘটনার পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। বিশেষ বিশেষ ঘটনার উপর নির্ভর করে সিদ্ধান্তে যে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তার মূল ভিত্তি কি, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে বা নির্ভর করে আরোহ যুক্তির সিদ্ধান্তটি গঠিত হয়। এই ধরনের প্রশ্নগুলি তাই স্বাভাবিকভাবেই উঠে আসে। এই ধরনের প্রশ্নের উত্তরে বলা যায় যে আরোহ যুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল কার্যকারণের নিয়ম বা ল অফ কজেশন। কার্যকারণ নিয়মের বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে কারণ কজ এর ধারণাটি উঠে আসে। প্রশ্ন 2, কারণ সম্পর্কে সাধারণ অভিমত কি? উত্তর, কারণ সম্পর্কে সাধারণ লোকের অভিমত। সাধারণ লোক মনে করে যে কারণ হলো কার্যের একটি পূর্ববর্তী ঘটনা এবং এই কারণের মধ্যে এক প্রকার শক্তি নিহিত আছে যা কার্যকে উৎপাদন করে। কারণ ছাড়া তাই কোনো কার্য উৎপন্ন হতে পারে না, ফলে কারণ এবং কার্যের মধ্যে এক প্রকার আবশ্যিকতার সম্পর্ক আছে। এজন্যই বলা যায় যে কারণ থাকলে কার্য ঘটবেই, অথবা বলা যেতে পারে যে কোনো ঘটনা কার্যরূপে উপস্থিত হলে তার পিছনে একটি কারণ অবশ্যই থাকে। কার্য কারণের দ্বারা নিয়ন্ত্রিত বলে কার্যের অস্তিত্বের পক্ষে কারণ একান্তভাবে অপরিহার্য। এ যদি বি এর কারণ হয় তবে এ ঘটলে বি অবশ্যই ঘটবে। বৃষ্টিপাত যদি মাটি ভেজার কারণ হয় তাহলে যখনই বৃষ্টিপাত হবে তখনই অবশ্যই মাটি ভিজবে। প্রশ্ন 3, কারণ সম্পর্কে বৈজ্ঞানিকদের মত। উত্তর, কারণ সম্পর্কে বৈজ্ঞানিকদের অভিমত। সাধারণ লোকের ন্যায় বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা তথা বিজ্ঞানীরাও মনে করেন যে কারণ কার্যের একটি পূর্ববর্তী ঘটনা। এই ঘটনা হলো এক প্রকার শক্তি বিশেষ। সাধারণ মতবাদের ন্যায় তারাও স্বীকার করেন যে কারণ ও কার্যের মধ্যে এক প্রকার আবশ্যিকতার সম্পর্ক আছে। অর্থাৎ কারণ সম্পর্কে বিজ্ঞানীদের অভিমতকে এইভাবে উপস্থাপিত করা যায় যে কারণ হলো এক প্রকার শক্তি বিশেষ যা পরিবর্তনের মাধ্যমে কার্যে রূপান্তরিত হয়। কারণ ও কার্যের মধ্যে কোনো পরিমাণগত পার্থক্য নেই। কার্য নামক ঘটনাটি হলো কারণ নামক ঘটনার শক্তির এক প্রকার রূপান্তর মাত্র। প্রশ্ন 4, কারণের তর্কবিজ্ঞান সম্মত সংজ্ঞাটি কি? উত্তর, কারণের তর্কবিজ্ঞান সম্মত সংজ্ঞা। কারণের সংজ্ঞা প্রসঙ্গে তর্কবিজ্ঞানীরা নানা মত পোষণ করেন। মিল এর সংজ্ঞা, তর্কবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল কারণের সংজ্ঞা প্রসঙ্গে বলেন, কোট, যদি কোনো একটি ঘটনা অপরিবর্তনীয় এবং শর্তহীনভাবে পূর্ববর্তী কোনো ঘটনা অথবা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে তবে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং অনুবর্তী ঘটনাকে কার্যরূপে মনে করতে হবে। বেন এর সংজ্ঞা, এ প্রসঙ্গে তর্কবিদ বেন বলেছেন, কোনো একটি কার্যকে উপস্থাপিত করার জন্য তথা ঘটাবার জন্য যে সমস্ত শর্ত বা শর্তাদির প্রয়োজন হয় সেই সমস্ত শর্তাদির সমষ্টিকেই বলা হয় কারণ। কারভেত রিড এর সংজ্ঞা, মিল এবং বেন প্রদত্ত সংজ্ঞাদ্বয়ের ওপর নির্ভর করে প্রখ্যাত যুক্তিবিজ্ঞানী কারভেত রিড কারণের একটি উপযুক্ত সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে, গুণের দিক থেকে কারণ হল কার্যের অপরিবর্তনীয় বা ইনভেরিয়েবল, শর্তহীন বা আনকন্ডিশনাল, অব্যবহিত বা ইমিডিয়েট, পূর্ববর্তী বা অ্যান্টিসিডেন্ট ঘটনা বা ইভেন্ট, এবং পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান আনব। প্রশ্ন 5, বস্তুর সংরক্ষণ নীতি কি? উত্তর, বস্তুর সংরক্ষণ নীতি। বস্তুর সংরক্ষণ নীতি অনুযায়ী উল্লেখ করা হয় যে এই জগতের বস্তুসমূহের পরিমাণ এক অবিনশ্বর। যদিও বস্তুর আকারে রূপান্তর ঘটে তবুও কিন্তু তার পরিমাণের মধ্যে কোনো প্রভেদ বা তারতম্য ঘটে না। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন মেশালে জল উৎপন্ন হয়, অর্থাৎ বস্তুর রূপান্তর সম্ভব হলো, কিন্তু তা সত্ত্বেও হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের পরিমাণের সঙ্গে জলের পরিমাণ এক হবে, তা কমও হবে না আর বেশিও হবে না। অর্থাৎ কার্য ও কারণকে যদি বস্তু হিসেবে পর্যবেক্ষণ করা যায় তাহলে তাদের মধ্যে পরিমাণগত সমতা অবশ্যই থাকবে, এর মধ্যে কোনো হ্রাস বৃদ্ধি হবে না। প্রশ্ন 6, শক্তির সংরক্ষণ নীতি কি? উত্তর, শক্তির সংরক্ষণ নীতি। শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী স্বীকার করা হয় যে এই জগতে শক্তির পরিমাণ এক ও অবিনশ্বর, অর্থাৎ জগতের শক্তির কোনো হ্রাস বৃদ্ধি নেই। এক প্রকারের শক্তি অবশ্য অন্য প্রকারের শক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু সামগ্রিক শক্তির পরিমাণের কোনো হেরফের হয় না। যেমন ঘর্ষণ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে, তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু জগতের সামগ্রিক শক্তির পরিমাণ সর্বদা একই থাকে।
জগতের বস্তুর পরিমাণের ন্যায় শক্তির পরিমাণও এক ও অবিনশ্বর। প্রশ্ন 7, সদর্থক ও নঙর্থক শর্ত কি? উত্তর, সদর্থক শর্ত কোনো কার্যকে সংঘটিত করার জন্য যে সমস্ত শর্তের উপস্থিতি প্রয়োজন এবং যেগুলিকে বাদ দেওয়া যায় না সেই সমস্ত শর্তকেই বলা হয় সদর্থক শর্ত। অর্থাৎ সোজা কথায় বলা যায় যে সদর্থক শর্তগুলি হলো কার্য সৃষ্টির সহায়ক শর্তসমূহ। যেমন ভালো রেজাল্টের জন্য সদর্থক শর্ত হলো ভালো করে পড়াশোনা করা, ভালো পরীক্ষা দেওয়া ইত্যাদি। পৃষ্ঠা 104, নঙর্থক শর্ত। অপরদিকে উল্লেখ করা যায় যে কোনো কার্যকে সংগঠিত করার জন্য যে সমস্ত শর্তের অনুপস্থিতি প্রয়োজন এবং সেগুলিকে অত্যন্ত সহজেই বাদ দেওয়া যায় সেই সমস্ত শর্তকেই বলা হয় নঙর্থক শর্ত। অর্থাৎ কার্য সৃষ্টির পথে বাধাদায়ক শর্তগুলিই হলো নঙর্থক শর্ত। কোনো কার্যকে ঘটানোর জন্য যেমন সদর্থক শর্তগুলির উপস্থিতি প্রয়োজন হয়, তেমনি নঙর্থক শর্তগুলির অনুপস্থিতিও একান্তভাবে প্রয়োজন। যেমন পরীক্ষায় ভালো ফল করার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া, প্রশ্ন শক্ত না হওয়া এবং পরীক্ষার হলে নার্ভাস না হওয়া ইত্যাদি হলো নঙর্থক শর্তসমূহ। প্রশ্ন 8, আবশ্যিক শর্তরূপে কারণ কি? উত্তর, আবশ্যিক শর্তরূপে কারণ যদি দুটি ঘটনার মধ্যে এমন সম্বন্ধ পরিলক্ষিত হয় যে একটির অভাবে অন্যটি ঘটে না, অর্থাৎ একটি অনুপস্থিত থাকলে অন্যটিও অনুপস্থিত থাকে, তখন একটিকে বলা হয় অপরটির আবশ্যিক শর্ত বা নেসেসারি কন্ডিশন। উদাহরণ, অক্সিজেনের উপস্থিতি হলো দহন ক্রিয়া নামক কার্যটির একটি আবশ্যিক শর্ত। কারণ যদি অক্সিজেন না থাকে বা অক্সিজেনের অভাব পরিলক্ষিত হয় তাহলে কখনোই দহন ক্রিয়া নামক কার্যটি ঘটতে পারে না। অক্সিজেন থাকলেই যে সবসময় দহন ক্রিয়া সম্পন্ন হবে এমনও অবশ্য নয়, কিন্তু অক্সিজেন না থাকলে দহন ক্রিয়াও অনুপস্থিত হয়। সেজন্যই অক্সিজেনকে দহন ক্রিয়ার আবশ্যিক শর্তরূপে স্বীকার করা হয়। সাংকেতিক উদাহরণ, এ এবং বি দুটি ঘটনা। এ নামক ঘটনা যদি বি নামক ঘটনার আবশ্যিক শর্তরূপে পরিগণিত হয় তাহলে স্বীকার করতে হয় যে এ না ঘটলে বি ঘটে না, অথবা বি ঘটলে এ অবশ্যই ঘটে। কিন্তু এরূপ কখনোই বলা যাবে না যে যদি এ তবে বি, অথবা যদি বি নয় তবে এ নয়। প্রশ্ন 9, পর্যাপ্ত শর্তরূপে কারণ কি? উত্তর, পর্যাপ্ত শর্তরূপে কারণ কারণকে অনেক সময় পর্যাপ্ত শর্তরূপেও অভিহিত করা হয়। কারণকে যদি পর্যাপ্ত শর্তরূপে মনে করা হয় তাহলে কারণের সংজ্ঞাটিকে নিম্নোক্তভাবে উপস্থাপিত করা যেতে পারে। কোট, কারণ হলো এমনই একটি ঘটনা যার অব্যবহিত পরেই কার্যটিও নিয়ত ঘটে। আনকোট, অর্থাৎ কারণ নামক ঘটনাটি ঘটলে কার্য নামক ঘটনাটিও ঘটবে, কিন্তু কার্য নামক ঘটনাটি থাকলেই যে উক্ত কারণ নামক ঘটনাটিও থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। এরূপ ঘটনাকেই পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন রূপে অভিহিত করা হয়। উদাহরণ, মৃত্যু নামক কার্য ঘটনাটির একাধিক শর্ত আছে, যেমন পথ দুর্ঘটনা, জলে ডোবা, বিষ পান, আগুনে পোড়া, রোগে ভোগা ইত্যাদি। এই সমস্ত শর্তগুলির প্রত্যেকটি এক একটি পর্যাপ্ত শর্ত, কারণ এই সমস্ত ঘটনাগুলির যে কোনো একটি উপস্থিত হলে মৃত্যু নামক ঘটনাটি ঘটে। কিন্তু তাহলে বলা যায় না যে মৃত্যু নামক ঘটনাটি ঘটলে উক্ত পর্যাপ্ত শর্তগুলিও উপস্থিত হবে, কারণ আরও অনেক কারণে মৃত্যু হতে পারে। প্রশ্ন 10, পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে কারণ কি? উত্তর, পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে কারণ পর্যাপ্ত আবশ্যিক শর্ত হলো সেই সকল শর্ত যা কোনো কারণের পর্যাপ্ত এবং আবশ্যিক এই দুই প্রকার শর্তরূপেই গণ্য হয়। সুতরাং বলা যায় যে পর্যাপ্ত আবশ্যিক শর্তটি যেমন কারণের পর্যাপ্ত শর্তরূপে গণ্য, তেমনি সেটি আবার কারণের আবশ্যিক শর্তরূপেও গণ্য। কারণকে অনেক সময় আবার পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে অভিহিত করা হয়। আমরা অনেক সময় যাকে কারণ রূপে অভিহিত করি তা একটি আবশ্যিক শর্তরূপে গণ্য, অর্থাৎ যা আবশ্যিক শর্ত নয় তাকে কারণ বলা যায় না। আবার একথাও ঠিক যে কোনো কারণ যদি কার্যের পর্যাপ্ত শর্ত না হয় তাহলে তাকেও কারণ রূপে উল্লেখ করা সঙ্গত নয়। কিন্তু সব সময় আবশ্যিক শর্তই যে কারণের সম্পূর্ণ পরিচয় তা নাও হতে পারে, আবার পর্যাপ্ত শর্তই যে কারণের সম্পূর্ণ পরিচয় তাও না হতে পারে। আবার পর্যাপ্ত শর্তগুলিও সবসময় আবশ্যিক নয়। সুতরাং দাবি করা সঙ্গত যে কারণ হলো তাই যা কার্যের আবশ্যিক ও পর্যাপ্ত এই উভয় শর্তরূপেই গণ্য। প্রশ্ন 11, বহু কারণবাদের মূল কথা কি? উত্তর, বহু কারণবাদের মূল কথা বহু কারণবাদের যারা প্রবক্তা তারা কখনোই একথা বলেন না যে একটি কারণ বহুবিধ শর্তের সমষ্টি। তারা যা বলতে চান তা হলো একই কার্য ভিন্ন ভিন্ন কারণের দ্বারাও উৎপন্ন হতে পারে।
উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে মৃত্যু নামক কার্যটি বিভিন্ন কারণ তথা বিষপান, জলে ডোবা, গলায় দড়ি, আকস্মিক দুর্ঘটনা, রোগে ভোগা প্রভৃতি যে কোনো কারণের দ্বারাই সংঘটিত হতে পারে। সুতরাং দেখা যায় যে একটি কার্য তথা মৃত্যু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণের দ্বারা সম্পন্ন হতে পারে। অর্থাৎ একই কারণ থেকে একই কার্য উৎপন্ন হলেও একই কার্য বিভিন্ন কারণ দ্বারা সংঘটিত হতে পারে। এটাই হলো বহু কারণবাদের মূল মন্ত্র। প্রশ্ন 12, বহু কারণবাদে কার্য ও কারণকে কি অর্থে নেওয়া হয়েছে? উত্তর, বহু কারণবাদে কার্য ও কারণের অর্থ। বহু কারণবাদে কার্যকে সার্বিক অর্থে কিন্তু কারণকে বিশেষ অর্থে উল্লেখ করা হয়েছে। কার্য সম্পর্কে একটি ভ্রান্ত বা অবৈজ্ঞানিক ধারণার জন্যই বহু কারণবাদ নামক একটি অবৈজ্ঞানিক ধারণার জন্ম হয়েছে। কারণ কার্যকে যদি সাধারণ বা সার্বিকভাবে গ্রহণ না করে বিশেষভাবে গ্রহণ করা হয় তাহলে ওই মতবাদটি ভ্রান্ত বলে প্রমাণিত হয়। সার্বিক অর্থে কার্যকে গ্রহণ করেই বহু কারণবাদ নামক বিপত্তিটি উপস্থিত। এই মতবাদ অনুযায়ী স্বীকার করা হয় যে একই কার্য বিভিন্ন কারণ দ্বারা সংঘটিত হতে পারে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে মৃত্যু নামক কার্যটির বিষপান, জলে ডোবা, আকস্মিক দুর্ঘটনা, রোগে ভোগা, গলায় দড়ি প্রভৃতি নানাবিধ কারণ থাকতে পারে। কিন্তু বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় মৃত্যু নামক কার্যটির একাধিক কারণ থাকলেও সমস্ত ক্ষেত্রে মৃত্যু এক এবং অভিন্ন নয়। বিষপানে মৃত্যুর প্রকৃতি গলায় দড়ি দিয়ে মৃত্যুর প্রকৃতি থেকে ভিন্ন। আবার আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুর প্রকৃতি জলে ডুবে মৃত্যুর প্রকৃতি থেকে ভিন্ন। সেজন্যই সব রকম মৃত্যুর ক্ষেত্রেই কার্য হিসেবে মৃত্যু শব্দটিকে প্রয়োগ না করে বিশেষভাবে মৃত্যুর প্রকৃতিকে উল্লেখ করাই শ্রেয়। অর্থাৎ মৃত্যু না বলে বলা উচিত বিষপানে মৃত্যু, জলে ডুবে মৃত্যু, রোগে ভোগে মৃত্যু ইত্যাদি। পৃষ্ঠা 105। কারণ বিষপানে মৃত্যুর প্রকৃতি সবসময় এক, জলে ডুবে মৃত্যুর প্রকৃতি সবসময় এক, এসব ক্ষেত্রে তাই কোনো ভিন্ন ভিন্ন কারণ নেই। কার্যকে সার্বিকভাবে গ্রহণ না করে বিশেষভাবেই প্রয়োগ করা সঙ্গত। সেক্ষেত্রে বহু কারণবাদ একটি অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক মতবাদে পর্যবসিত হয়ে পড়ে। প্রশ্ন 13, বহু কারণবাদের অসারতা কিভাবে প্রমাণিত হতে পারে? উত্তর, বহু কারণবাদের অসারতা প্রমাণ। কার্যের ন্যায় কারণকে যদি সাধারণ বা সঠিকভাবে নেওয়া হয় তাহলে বহু কারণবাদের অসারতা প্রমাণিত হয়। অনেকে মনে করেন যে কার্যকে সাধারণভাবে গ্রহণ করলে কারণকেও সাধারণভাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ কার্যের মধ্যে যা কিছু সাধারণ উপাদান তাকেই যদি কার্য বলা হয় তাহলে কারণের অন্তঃস্থিত সাধারণ উদাহরণকেও কারণ বলে উল্লেখ করতে হবে। আবার কার্যকে যদি আংশিক বা বিশেষভাবে নেওয়া হয় তাহলে কারণকেও আংশিক বা বিশেষভাবে নিতে হবে। যখন আমরা বলি যে বিভিন্ন কারণে তথা গলায় দড়ি দিয়ে মৃত্যু হয়েছে অথবা জলে ডুবে মৃত্যু হয়েছে অথবা আমরা বিশেষ মৃত্যুর কথা না বলে এদের মধ্যে সাধারণ ধর্ম তথা মৃত্যুটিকেই উল্লেখ করি অথচ কারণগুলিকে বিশেষভাবে স্বীকার করি, এর জন্যই বহু কারণবাদের দৈত্যটি আমাদের ঘাড়ে ভর করে। কিন্তু মৃত্যুর মতো কারণেরও যদি সাধারণ ধর্মকে স্বীকার করে বলা হয় যে হৃৎপিণ্ডের ক্রীড়াবন্ধের ফলে মৃত্যু হয়েছে তাহলে বহু কারণবাদের বিষয়টি আর ওঠে না। প্রশ্ন 14, বহু কারণবাদের মূল্য কি? উত্তর, বহু কারণবাদের মূল্য। বহু কারণবাদ ভ্রান্ত মতবাদ হলেও মূল্যহীন নয়। সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে বহু কারণবাদ অবশ্যই একটি ভ্রান্ত মতবাদ। আমাদের বৈজ্ঞানিক চিন্তাধারা এবং সূক্ষ্ম বিচার বিশ্লেষণ এরূপ সত্যকেই প্রমাণ করে। কিন্তু তাই বলে এই বহু কারণবাদের কোনো মূল্যই নেই এমন দাবি করা সঙ্গত নয়। পক্ষান্তরে তাই এরূপ মতবাদের মূল্যটিকে স্বীকার করে নিতেই হয়। আমাদের দৈনন্দিন জীবনে বহু কারণবাদের প্রভাব। বহু কারণবাদের সপক্ষে বলা যায় যে আমরা সাধারণ মানুষ সবসময় বৈজ্ঞানিক ও সূক্ষ্ম বিচার বিশ্লেষণে অভ্যস্ত নই। আমরা সাধারণভাবে আমাদের দৈনন্দিন জীবনে বহু কারণবাদকেই প্রয়োগ করে থাকি এবং সেক্ষেত্রে কোনো প্রকার দুর্বোধ্যতার সৃষ্টি হয় না। স্বাভাবিকভাবে তাই বলা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে বহু কারণবাদের একটি যথেষ্ট মূল্য আছে। বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে সতর্কবাণী রূপে বহু কারণবাদ। আবার বলা যায় যে বহু কারণবাদ নামক মতবাদটি উঠে আসে বলেই আমরা কারণ নিয়ে আরো বেশি করে বৈজ্ঞানিকভাবে ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণে প্রয়াসী হয়েছি। এর ফলে বহু কারণবাদের যেসব ত্রুটি দেখা যায় সেই সব ত্রুটির সম্ভাবনাকে নির্মূল করার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি। অর্থাৎ বহু কারণের সম্ভাবনা সম্পর্কে আমরা আরো বেশি সতর্ক হতে পারি। স্বাভাবিক পরিণতিতে আমরা সার্বিকতা সম্পর্কে সজাগ থাকতে পারি। এখানেই বহু কারণবাদের মূল্যটি নিহিত।
তর্কবিদ মেলন MELLONE তাই বহু কারণবাদের মূল্যায়ন প্রসঙ্গে যথাযথভাবেই বলেছেন, মতবাদটিকে বাস্তব ক্ষেত্রে একটি সতর্ক বাণী রূপে স্বীকার করে নেওয়াই শ্রেয়। প্রশ্ন 15, টিকা লেখো বহু কারণবাদ। উত্তর, বহু কারণবাদ যে মতবাদ অনুসারে একই কার্যের একাধিক বা বহু কারণ উল্লেখ করা হয় তাকে বলা হয় বহু কারণবাদ। তর্কবিজ্ঞানে কারণ শব্দটিকে আমরা কখনোই একটি মাত্র অর্থে প্রয়োগ করি না, অর্থাৎ কারণকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থে প্রয়োগ করে থাকি। কারণকে আমরা কখনো কখনো পর্যাপ্ত শর্তে, কখনো কখনো আবশ্যিক শর্তে, আবার কখনো কখনো আবশ্যিক পর্যাপ্ত শর্ত রূপে উল্লেখ করে থাকি। কারণকে আমরা যখন পর্যাপ্ত শর্তে উল্লেখ করি তখন আমরা একই কার্যের একাধিক কারণের বিষয়টির প্রতি ইঙ্গিত করি। এই পরিপ্রেক্ষিতে একই কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয়। সুতরাং বলা যায় যে মতবাদ অনুসারে স্বীকার করা হয় যে ভিন্ন ভিন্ন কারণ দ্বারা একই কার্য উৎপন্ন হয় সেই মতবাদকেই বলা হয় বহু কারণবাদ বা প্লুরালিটি অফ কজেস। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, মৃত্যু নামক ঘটনা বা কার্যটি বিভিন্ন কারণ যেমন বিষ পান, গলায় দড়ি, জলে ডোবা, দুর্ঘটনা প্রভৃতি দ্বারা সংঘটিত হতে পারে। অর্থাৎ একই কার্য বিভিন্ন কারণের দ্বারা সম্পন্ন হওয়াই হল বহু কারণবাদের মূল মন্ত্র। মিল এবং বেইনের অভিমত। বহু কারণবাদের মুখ্য প্রবক্তা হলেন তর্কবিদ জন স্টুয়ার্ট মিল। মিলের বহু কারণবাদকে সমর্থন করেছেন তর্কবিজ্ঞানী বেইন। তর্কবিজ্ঞানী মিল তার আ সিস্টেম অফ লজিক গ্রন্থে বহু কারণবাদের সমর্থনে বলেছেন যে একটি ঘটনা বা কার্য যে সবসময় একই কারণের দ্বারা সম্পন্ন হবে এমন নয়, অর্থাৎ এক কারণবাদের বিষয়টি কখনোই সত্য নয়। তার মতে একই কার্য ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণ দ্বারা সম্পন্ন হতেই পারে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বহু কারণবাদকে প্রায়শই প্রয়োগ করে থাকি এবং সেক্ষেত্রে কোনো প্রকার দুর্বোধ্যতা সৃষ্টি হয় না। তাই স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে আমাদের দৈনন্দিন জীবনে বহু কারণবাদের যথেষ্ট মূল্য আছে। তর্কবিদ মেলন তাই বহু কারণবাদের মূল্যায়ন প্রসঙ্গে যথার্থই বলেছেন যে এরূপ মতবাদটিকে বাস্তব ক্ষেত্রে একটি সতর্ক বাণী রূপে স্বীকার করা যায়। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী টাইপ 1 মার্কস 2। 1. কারণের গুণগত ও পরিমাণগত লক্ষণ কি? কারণের গুণগত লক্ষণে তর্কবিদ মিল বলেন, কারণ হল কার্যের অপরিবর্তনীয় শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা। পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান, অর্থাৎ কারণ ও কার্যের পরিমাণ হল সমান সমান। 2. সাধারণভাবে কারণ ও কার্য কাজকে বলে। সাধারণভাবে যা আগে ঘটে কার্যকে ঘটায় তাই হল কারণ। কারণকে বলা হয় কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ যা ঘটায় তাই হল কার্য। কার্যকে তাই কারণের অনুবর্তী ঘটনা বলা হয়। পৃষ্ঠা 106। 3. কার্যকারণ সম্পর্ক আরোহ অনুমানের কিরূপ ভিত্তি? কার্যকারণ সম্পর্ক হল আরোহ অনুমানের আকারগত ভিত্তি, কারণ এরূপ সম্পর্কের মাধ্যমেই আরোহ অনুমানের আকারটি ঠিক থাকে। 4. কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। আনকোট। একথা কে বলেন? মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? উত্তর, একথা বলেন অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম। ডেভিড হিউম ছাড়া অপরাপর অভিজ্ঞতাবাদীরাও এরূপ কথা বলে থাকেন। মিল যেভাবে কারণের লক্ষণ দিয়েছেন তা হল, কোট, কারণ হল কার্যের নিয়ত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। আনকোট। 5. কারণ ও কার্যের সম্পর্কটি কিরূপ? কারণ ও কার্যের সম্পর্কটি হল সাপেক্ষ সম্পর্ক, কারণ কারণের শর্তের উপর কার্যের শর্তটি নির্ভর করে। 6. কারণ ও কার্য কি এককভাবে থাকতে পারে? কার্যকারণ নিয়মটি কি সার্বিক রূপে গণ্য? উত্তর, না, কারণ ও কার্য এককভাবে থাকতে পারে না। এদের মধ্যে তাই এক প্রকার আন্তঃসম্পর্ক বিদ্যমান। হ্যাঁ, কার্যকারণ নিয়মটি সার্বিক রূপে গণ্য, কারণ সর্বক্ষেত্রে তা একইভাবে কাজ করে। 7. কারণ হল কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। একথা কে বলেছেন? একথা বলেছেন দার্শনিক জন স্টুয়ার্ট মিল। তিনি কারণের গুণগত লক্ষণের পরিপ্রেক্ষিতে এরূপ কথা বলেন। 8. কারণ কার্যের সঙ্গে কিভাবে সংশ্লিষ্ট? শক্তির নিত্যতা নীতিতে শক্তির হ্রাস বৃদ্ধি হয়। আনকোট। উক্তিটি কি সত্য? কারণ কার্যের সঙ্গে পূর্ববর্তী ঘটনারূপে সংশ্লিষ্ট, অর্থাৎ কারণ আগে ঘটে এবং তারপরে তা কার্যকে ঘটায়। না, উক্তিটি সত্য নয়, অর্থাৎ শক্তির নিত্যতা নীতিটি হল অবিনশ্বর নয়। কোট। কারণ হল কার্যের নিয়ত অনুগামী ঘটনা। আনকোট। উক্তিটি কি ঠিক? না, প্রদত্ত উক্তিটি আদৌ ঠিক নয়, কারণ হল কার্যের অগ্রগামী ঘটনা। 10. কোট।
কার্য হলো কারণের নিয়ত অগ্রগামী ঘটনা এবং কার্য হলো কারণের নিয়ত অনুগামী ঘটনা। আনকোট। উক্তিটি কি ঠিক? কার্য হলো কারণের নিয়ত অগ্রগামী ঘটনা। প্রদত্ত উক্তিটি ঠিক নয়। কার্য হলো কারণের অনুগামী ঘটনা। কার্য হলো কারণের নিয়ত অনুগামী ঘটনা উক্তিটি ঠিক, কারণ কার্য সংঘটিত হয় কারণকে অনুসরণ করে। 11 কারণ সম্পর্কে লৌকিক অভিমতটি কি? কারণ সম্পর্কে লৌকিক অভিমতটি হল কারণ একটি অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনা যা কার্যকে ঘটায়। কারণ না থাকলে তাই কার্য ঘটে না। 12 শর্ত কি? শর্ত হল কারণের এক অপরিহার্য অংশ, অর্থাৎ কারণের এক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশকে বলা হয় শর্ত। 13 শর্ত কয় প্রকার ও কি কি? শর্ত দু প্রকার, সদর্থক শর্ত ও নঙর্থক শর্ত। যে শর্ত সরাসরিভাবে উপস্থিত থেকে কার্যকে ঘটায় তা হলো সদর্থক শর্ত, আর যা অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় তা হলো নঙর্থক শর্ত। 14 আবশ্যিক শর্ত কি? যা না ঘটলে কার্যটিও ঘটে না, তাই হলো কার্যটির আবশ্যিক শর্ত, অর্থাৎ আবশ্যিক শর্ত অনিবার্যভাবে কারণের মধ্যে উপস্থিত থাকে। 15 পর্যাপ্ত শর্ত কাকে বলে? যে শর্তটি উপস্থিত থাকলে কোনো কার্য ঘটে তাকেই বলা হয় পর্যাপ্ত শর্ত। এরূপ শর্তটি কারণের মধ্যে উপস্থিত না থাকলেও অন্যভাবে কারণটি আবির্ভূত হতে পারে। 16 পর্যাপ্ত আবশ্যিক শর্ত কাকে বলে? যে দুটি ঘটনার সম্বন্ধ এমন যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টিও ঘটে, তখন প্রথমটিকে বলা হয় দ্বিতীয়টির পর্যাপ্ত আবশ্যিক শর্ত। 17 কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়? কারণের যে শর্ত উপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকেই বলা হয় কারণের সদর্থক শর্ত। এগুলিকে কারণের প্রত্যক্ষ শর্ত রূপে গণ্য করা হয়। 18 কারণের নঙর্থক শর্ত বলতে কি বোঝায়? কারণের যে শর্ত অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকেই বলা হয় কারণের নঙর্থক শর্ত। এগুলিকে কারণের পরোক্ষ শর্ত রূপে গণ্য করা হয়। 19 যে তর্কবিজ্ঞানী কারণকে পর্যাপ্ত শর্ত রূপে গ্রহণ করেছেন তার নাম কি? যে তর্কবিজ্ঞানী কারণকে পর্যাপ্ত শর্ত রূপে গ্রহণ করেছেন তার নাম হলো জন স্টুয়ার্ট মিল। তিনি বলেন কারণ হলো পর্যাপ্ত শর্তের সমষ্টি। 20 কারণকে সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি কে বলেছেন? তর্কবিদ মিল কারণকে সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি বলেছেন। তিনি তাই বলেন একটিকে বাদ দিয়ে অন্যটিকে নিয়ে কারণকে কখনোই পরিপূর্ণ করা যায় না। 21 পর্যাপ্ত শর্তের দিক থেকে কারণ থেকে কার্যকে অনুমান করা যায় কি? হ্যাঁ, পর্যাপ্ত শর্তের দিক থেকে কারণ থেকে কার্যকে অবশ্যই অনুমান করা যায়, কারণ পর্যাপ্ত শর্ত সরাসরিভাবে কারণ রূপে কার্যকে ঘটায়। 22 পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। বিষপান হলো মৃত্যুর একটি পর্যাপ্ত শর্ত, কারণ বিষপান সরাসরিভাবে মৃত্যু নামক ঘটনাটিকে ঘটাতে সাহায্য করে। 23 আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও। আগুন হলো ধোঁয়ার একটি আবশ্যিক শর্ত, কারণ ধোঁয়ার বিষয়টি উঠে এলে আগুনের বিষয়টি উঠে আসবেই। 24 পর্যাপ্ত আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও। ব্রিজে জ্বালানিতে অগ্নিসংযোগ হলো একটি পর্যাপ্ত আবশ্যিক শর্ত, কারণ এরূপ শর্তটি একদিকে যেমন পর্যাপ্ত রূপে অপরদিকে তেমনি আবশ্যিক রূপে ক্রিয়াশীল। 25 কারণকে পর্যাপ্ত আবশ্যিক শর্ত রূপে কারা গ্রহণ করেন? এক কারণবাদীরা কারণকে পর্যাপ্ত আবশ্যিক শর্ত রূপে গ্রহণ করেন, অর্থাৎ যারা কার্যের একটি কারণের কথা বলেন তারাই এই বিষয়টি মানেন। 26 এ না ঘটলে বি ঘটে না। এখানে এ কে বি এর কিরূপ শর্ত বলা যায়? এখানে এ কে বি এর আবশ্যিক শর্ত বলা যায়, কারণ বি কে ঘটানোর জন্য এর উপস্থিতি একান্তভাবে প্রয়োজন। পৃষ্ঠা 127 বিদ্যুৎ সংযোগ বৈদ্যুতিক ট্রেন চলার কিরূপ শর্ত? জলপান তৃষ্ণা নিবারণের কিরূপ শর্ত? বিদ্যুৎ সংযোগ বৈদ্যুতিক ট্রেন চলার আবশ্যিক শর্ত, কারণ ট্রেন চলার ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ একান্তভাবে প্রয়োজন। জলপান তৃষ্ণা নিবারণের পর্যাপ্ত শর্ত, কারণ জলপান করলে তৃষ্ণা নিবারণ হয়ে থাকে। 28 কোট বৃষ্টি হলো মাটি ভেজার কারণ। আনকোট বাক্যটিতে কারণ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তা লেখো। প্রদত্ত বাক্যটিতে কারণ কথাটি পর্যাপ্ত শর্তের অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ বৃষ্টি ছাড়া অন্যান্য অনেক কারণেও মাটি ভিজে থাকে। 29 আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। অক্সিজেনের উপস্থিতি হলো দহন ক্রিয়ার কারণ, বা আগুন হলো ধোঁয়ার একটি আবশ্যিক শর্ত, কারণ অক্সিজেন ও আগুনের উপস্থিতি ছাড়া দহন ও ধোঁয়ার বিষয়টি আদৌ উঠতে পারে না। 30 পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ ধোঁয়া সৃষ্টি হওয়ার
পর্যাপ্ত আবশ্যিক শর্ত, কারণ এরূপ শর্তটি একদিকে পর্যাপ্ত এবং অপরদিকে আবশ্যিক শর্ত রূপে ক্রিয়াশীল। 31, কারণকে কিসের সমষ্টি রূপে উল্লেখ করা হয়? কারণকে শর্তের সমষ্টি রূপে উল্লেখ করা হয়। এই সমস্ত শর্তগুলি কারণের এক একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ রূপে কাজ করে। 32, যুক্তিবিজ্ঞানীরা প্রধানত কয় প্রকার শর্তের কথা বলে থাকেন? উত্তর, যুক্তিবিজ্ঞানীরা প্রধানত দু প্রকার শর্তের কথা বলে থাকেন। এদের একটি হলো সদর্থক শর্ত এবং অপরটি হলো নঙর্থক শর্ত। 33, ক ক্ষয়ের আবশ্যিক শর্ত এই কথার অর্থ কি? এই কথাটির অর্থ হলো ক না ঘটলে খ ঘটে না, অর্থাৎ খকে ঘটতে গেলে ক এর উপস্থিতি একান্তভাবে প্রয়োজন। 34, আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ ধোঁয়ার পর্যাপ্ত আবশ্যিক শর্ত, কারণ এরূপ শর্তটি পর্যাপ্ত এবং আবশ্যিক উভয় রূপেই কাজ করে। 35, কারণ কথাটি সাধারণত কয়টি অর্থে ব্যবহৃত হয় এবং কি কি? কারণ কথাটি সাধারণত তিনটি অর্থে ব্যবহৃত হয়: পর্যাপ্ত অর্থে, আবশ্যিক অর্থে এবং আবশ্যিক পর্যাপ্ত অর্থে। যুক্তিবিজ্ঞানীরা কারণের এই তিনটি অর্থকেই গ্রহণ করেছেন। 36, কারণ না থাকলে কার্য ঘটে না। এখানে কারণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে কারণ আবশ্যিক শর্ত রূপে ব্যবহৃত হয়েছে, কেননা কার্যটি ঘটার জন্য কারণের উপস্থিতি একান্তভাবে প্রয়োজন। 37, আমরা কারণ থেকে কার্যের অনুমান করে থাকি কোন শর্তের মাধ্যমে? পর্যাপ্ত শর্তের মাধ্যমে আমরা কারণ থেকে কার্যের অনুমান করে থাকি, কারণ এই ধরনের শর্তগুলি হলো কার্যকে ঘটানোর পক্ষে সহায়ক। 38, কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক কিরূপ? কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক হলো এক প্রকার অবিচ্ছেদ্য সম্পর্ক, অর্থাৎ একটিকে অন্যটি থেকে কখনোই বিচ্ছিন্ন করা যায় না। 39, পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। বিষপান হলো মৃত্যু নামক ঘটনার একটি পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ, কেননা বিষপান মৃত্যু নামক ঘটনাকে ঘটানোর জন্য যথেষ্ট। 40, যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে। এখানে এ বি এর কিরূপ শর্ত? প্রদত্ত বাক্যটিতে এ হলো বি এর পর্যাপ্ত শর্ত, কারণ এর উপস্থিতি বি কে ঘটানোর পক্ষে যথেষ্ট। 41, কোন মত অনুসারে একটি কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয়? বহু কারণবাদ অনুসারে একটি কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয়, কারণ বহু কারণবাদে স্বীকার করা হয় যে একটি কার্যের একাধিক কারণ থাকতে পারে। 42, একটি ঘটনার কি একাধিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে? হ্যাঁ, একটি ঘটনার একাধিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে, সে কারণেই বহু কারণবাদের বিষয়টি উঠে এসেছে। 43, বহু কারণবাদের সমর্থক কারা? বহু কারণবাদের সমর্থক হলেন জন স্টুয়ার্ট মিল, বেইন প্রমুখ। এরা একটি কার্যের একাধিক কারণের কথা বলেছেন। 44, বহু কারণবাদ কারণ ও কার্যকে কিভাবে গ্রহণ করে? বহু কারণবাদ কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করে, অর্থাৎ কারণ ও কার্যের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়। 45, কারণ ও কার্যের ধারণাকে বিশেষভাবে নিলে একটি কার্যের কয়টি কারণ হতে পারে? কারণ ও কার্যের ধারণাকে বিশেষভাবে নিলে একটি কার্যের একটিই কারণ হতে পারে। এক্ষেত্রে তাই একাধিক কারণের কোনো সম্ভাবনা থাকে না। 46, মিলের বহু কারণবাদ খণ্ডনে এক কারণবাদীদের একটি যুক্তি কি? মিলের বহু কারণবাদ খণ্ডনে এক কারণবাদীদের একটি যুক্তি হলো কারণকে বিশেষভাবে নিলে কার্যকেও বিশেষভাবে গ্রহণ করা উচিত, অর্থাৎ কারণ ও কার্যকে সবসময় একইভাবে গ্রহণ করতে হয়। 47, বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো। কার্যের মতো কারণকেও সার্বিক অর্থে গ্রহণ করলে বহু কারণবাদের সমস্যা দূর করা যায়, অর্থাৎ কারণ ও কার্য উভয়কেই সাধারণ অর্থে গ্রহণ করতে হবে। 48, কার্যকে বিশেষভাবে এবং কারণকেও বিশেষভাবে গ্রহণ করলে বহু কারণবাদের নিরসন ঘটে। উক্তিটি কি সত্য? হ্যাঁ, প্রদত্ত উক্তিটি সত্য, কারণ কারণ ও কার্যকে একই অর্থে গ্রহণ করলে বহু কারণবাদের বিষয়টি কখনোই উঠে আসতে পারে না। 49, এক কারণবাদীরা বহু কারণবাদীদের অস্বীকার করেন। উক্তিটি কি সত্য? হ্যাঁ, প্রদত্ত উক্তিটি সত্য, কারণ এই দু ধরনের মতবাদীরা কারণ সম্পর্কে ভিন্ন ও পারস্পরিক বিরুদ্ধ মত পোষণ করেন। পৃষ্ঠা 108। 50, এক কারণবাদীরা কারণকে আবশ্যিক শর্ত রূপে স্বীকার করেন। উক্তিটি সত্য না মিথ্যা? প্রদত্ত উক্তিটি মিথ্যা, কারণ এক কারণবাদীরা কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত রূপে উল্লেখ করেন। 51, মিল ও বেইন হলেন বহু কারণবাদের কট্টর সমালোচক।
উক্তিটি সত্য না মিথ্যা? প্রদত্ত উক্তিটি একেবারেই মিথ্যা, কারণ বলা যায় যে এরা বহুকারণবাদকে সমর্থন করেন। 52, বহুকারণবাদ শব্দটির অর্থ কি? উত্তর, বহুকারণবাদ শব্দটির অর্থ হলো একই কার্যের বহু কারণ আছে, অর্থাৎ একাধিক কারণের মাধ্যমে একটি কার্য সংঘটিত হতে পারে। 53, বহুকারণবাদের একটি দোষ বা অসুবিধা উল্লেখ করো। বহুকারণবাদের দোষে কারণকে কখনোই অপরিবর্তনীয় ও শর্তান্তরহীন রূপে গণ্য করা যায় না, কারণ এর ফলে বহুকারণবাদের বিষয়টি কখনোই উঠে আসতে পারে না। 54, বহুকারণবাদ বলতে কি বোঝো? একই কার্য যখন বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয় তখন তাকে বলে বহুকারণবাদ। যেমন মৃত্যু নামক ঘটনার বিষপান, দুর্ঘটনা, গলায় দড়ি প্রভৃতি বহু কারণ থাকতে পারে। 55, আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। ভেজা কাঠে আগুন জ্বালানো হলো ধূমের আবশ্যিক পর্যাপ্ত শর্ত, কারণ এরূপ বিষয়টি একদিকে পর্যাপ্ত এবং অপরদিকে আবশ্যিক রূপে কাজ করে। 56, বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো। একটি কার্যের বহু কারণ থাকায় নির্দিষ্ট কোনো কারণের কথা বলা যায় না। নির্দিষ্ট কার্যের তাই নির্দিষ্ট কোনো কারণের উল্লেখ করা সম্ভব নয়। 57, বিষপান হলো মৃত্যুর কারণ। এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এক্ষেত্রে কারণ কথাটি পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ বিষপান করলে মৃত্যু নামক ঘটনাটি ঘটতেই পারে। 58, পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। বিষপান হলো মৃত্যুর কারণের একটি পর্যাপ্ত শর্ত, কারণ এটি মানুষের মৃত্যুর পক্ষে একটি যথেষ্ট কারণ রূপে গণ্য। 59, মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? মিলের মতে কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণের গুণগত লক্ষণের পরিপ্রেক্ষিতে তর্কবিদ নিক এরূপ সংজ্ঞা দিয়েছেন। 60, বহু কারণবাদ বলতে কি বোঝো? একই কার্য যখন বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দ্বারা সম্পন্ন হয় তখন তাকে বলা হয় বহু কারণবাদ। যেমন মৃত্যু নামক ঘটনার বহু কারণ রূপে বিষপান, গলায় দড়ি, দুর্ঘটনা প্রভৃতিকে উল্লেখ করা যায়। 61, বহু কারণ সমন্বয় কি? একাধিক কারণ একসঙ্গে মিলে যখন একটি কার্যকে উৎপন্ন করে তখন তাকে বলা হয় বহু কারণ সমন্বয়। যেমন জল উৎপন্ন হওয়ার ক্ষেত্রে কারণ রূপে হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ের কথা বলা যায়। 62, কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? কারণ সম্পর্কে লৌকিক অভিমতটি হল কারণ একটি অগ্রবর্তী ঘটনা যা কার্যকে ঘটায়, অথবা বলা যায় যে কার্যকে ঘটানোর জন্য অগ্রবর্তী ঘটনারূপে কারণকে হাজির হতে হয়। 63, বহুকারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো। বহুকারণবাদের সমস্যা দূর করার একটি উপায় হল কার্যকে সাধারণভাবে গ্রহণ করলে কারণকেও সাধারণভাবে গ্রহণ করতে হবে, অর্থাৎ কারণ ও কার্য উভয়কেই একইভাবে সাধারণ অর্থে গ্রহণ করতে হয়। 64, কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়? কোনো কার্যকে ঘটানোর জন্য যে সমস্ত শর্তের উপস্থিতি প্রয়োজন সেগুলিকেই বলা হয় কারণের সদর্থক শর্ত। এগুলি সরাসরিভাবে কার্যকে সংঘটিত করে। 65, যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে। এখানে এ বি এর কিরূপ শর্ত? এখানে এ হলো বি এর পর্যাপ্ত শর্ত, অর্থাৎ এর আবির্ভাব হলে বি এর আবির্ভাব হবে। 66, কার্ভেট রিড কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? কারণের লক্ষণে কার্ভেট রিড বলেন, কোট, গুণের দিক থেকে শর্তান্তরহীন, নিয়ত, অপরিবর্তনীয়, অব্যবহিত পূর্ববর্তী ঘটনাই হলো কারণ, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, আনকোট। অর্থাৎ গুণ ও পরিমাণের ভিত্তিতে তিনি কারণের সংজ্ঞা দিয়েছেন। 67, কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি? কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি হল 1, বস্তুর সংরক্ষণ নীতি এবং 2, শক্তির সংরক্ষণ নীতি। এই দুটি নিয়মের ভিত্তিতেই কারণের পরিমাণগত লক্ষণের কথা বলা যায়। 68, কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য কি? কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য হলো কারণ হলো একটি সমগ্র ঘটনা, কিন্তু শর্ত হলো তার একটি অংশ মাত্র। শর্তের সমষ্টিতে তাই কারণের বিষয়টিকে উল্লেখ করা যায়। 69, বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো। একাধিক কারণ মিলে যখন একটি কার্যকে উৎপন্ন করা হয় তখন তাকে বলা হয় বহু কারণ সমন্বয়। যেমন হাইড্রোজেন যোগ অক্সিজেন সমান জল, এখানে একাধিক কারণ যুক্ত হয়ে একটি কার্যকে উৎপন্ন করে। 70, মিল স্থায়ী কারণ বলতে কি বলেছেন? স্থায়ী কারণ বলতে মিল অপরিবর্তনীয় শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনাকেই বুঝিয়েছেন, যাকে অনুসরণ করেই কার্যটি সংঘটিত হয় এবং এগুলিকে অপসারণ করা যায় না। স্থায়ী কারণগুলি তাই কখনোই পরিবর্তনশীল নয়। 71, সুইচ অন করা পাখা চলার কারণ। এক্ষেত্রে কারণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অতিবৃষ্টি হলো বন্যার কারণ।
এখানে কারণ কথাটি কোন শর্তকে নির্দেশ করছে? এক্ষেত্রে কারণ শব্দটি আবশ্যিক শর্তের অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ একটি ছাড়া অপরটি কখনোই সংঘটিত হতে পারে না। এখানে কারণ কথাটি পর্যাপ্ত শর্তকে নির্দেশ করেছে, কারণ অতিবৃষ্টির ফলে বন্যার বিষয়টি সংঘটিত হতেই পারে। পৃষ্ঠা 109, মানচিত্র। কারণের লক্ষণসমূহ, মার্কস অফ কজ। কারণের গুণগত লক্ষণ। প্রথম, কারণ একটি জাগতিক ঘটনা। দ্বিতীয়, কারণ এবং কার্য হল পরস্পর সম্পৃক্ত সাপেক্ষ পদ। 3 নম্বর, কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। 4, কারণ হল কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। 5, কারণ হল কার্যের শর্তহীন পূর্ববর্তী ঘটনা। 6, কারণ হল কার্যের অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কারণের পরিমাণগত লক্ষণ। 1 নম্বর, বস্তুর সংরক্ষণ নীতি। 2, শক্তির সংরক্ষণ নীতি। পৃষ্ঠা 110, মানচিত্র। শর্ত, একদিকে সদর্থক শর্ত, আরেকদিকে নঙর্থক শর্ত। কারণ, কঠোর পরিশ্রম যোগ নিয়মিত পড়াশোনা যোগ পরীক্ষায় প্রশ্নাবলীর যথাযথ উত্তর প্রদান প্রভৃতি সদর্থক শর্ত। এবং পড়াশোনায় অবহেলা না করা যোগ কলেজে বা বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত না হওয়া যোগ পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত না হওয়া ইত্যাদি নঙর্থক শর্ত। কার্য হল পরীক্ষায় ভালো ফল করা।